আজ ভেবেছিলাম তোমাদের সামনে সকাল 7টার মধ্যেই আসব। তবে ঠান্ডার জন্য কিন্তু কী বলো তো, উঠে গেছে অনেকক্ষণ আগেই, তবুও ক্যামেরা অন করতে ইচ্ছে একদমই করছিল না। আজ থেকে কিন্তু ফুল এনার্জির সাথে আগের একদম রুটিনে আমি ফিরে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সংসারের সমস্ত কাজ তো করবোই, তার সাথে সাথে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেটাও কীভাবে সামলাচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার সাথেই থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকো। আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা কিন্তু অপেক্ষা করে আছে আমি নিচের রুমটাকে কিভাবে সাজাবো আর কিভাবে কোথায় কীরকম হয়েছে কাজ, সেগুলো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো আমিও ভীষণ আনন্দের সাথেই কিন্তু ছিলাম যে মিস্ত্রির কাজগুলো শেষ হয়ে গেলে একটু গুছিয়ে নেব। গোছানো আর কি, নিচতলাটা যাই হোক, দুটো একটা জিনিস হয়তো অ্যাড হতে পারে, বা কীভাবে কোথায় রাখলাম সেই জিনিসগুলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো। কিন্তু মিস্ত্রিরা তো দেখলে, বা তোমাদেরকে আমি বললামই আগের দিন যে তারা তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারলো না। তো কিছু কাজ আরও অন্যরকম করানোর ইচ্ছা ছিল, যদি ওর বাবা থাকতো। তো যেহেতু ওর বাবা নেই, সেই কারণে কিন্তু প্ল্যানটা আবার চেঞ্জ হয়ে গেল অন্য রকম। তো যাই হোক, যেরকমই হোক সবটাই তো শেয়ার করব। আর এটা হচ্ছে আমার সিঁড়ির নিচে যেখানে স্কুটিটা থাকে সেই জায়গাটা। আজকে দুজনা মিস্ত্রি এসছে। এখানে কাজ করছে ছেলে, আর ভেতরে কাজ করছে কিন্তু বাবা, মানে সেই মালিক। বলল অন্য লোক পাঠাবো না, যেহেতু আমি একা আছি, বিশ্বস্ত লোক। তো উনি আর ওনার ছেলে এসছে। আর বলি বন্ধুরা, আমার যখন প্রথম এই বাড়িটা হলো, নিচতলাটা তো আগে হয়েছিল। তো সেই সময় জানো তো, ভাড়া বাড়ি থেকে এই বাড়িটা কোনো রকম কমপ্লিট করেছিলাম, মানে রং টঙও হয়ে গেছিলো, কিন্তু প্রচুর কাজই বাকি ছিল। যেমন গ্রিলের রং বাকি ছিল। তো এই যে মালিক, উনি উনি কিন্তু করেছিলেন আমার এই বাড়িটার রং আগেও। আর হচ্ছে দরজা জানলাও কিন্তু অনেকটাই বাকি ছিল, মানে যে সময়ের মধ্যে আমরা গৃহপ্রবেশ করেছিলাম ততক্ষণে কিন্তু শেষ করতে পারেনি। তখন একটা অন্যরকম কারণ ছিল শেষ না হওয়ার। আর এখন কিন্তু এই যে উনি একদম ইচ্ছাকৃত লোক না দেওয়ার ফল আজকে এই যে ভোগান্তিটা আমাকে কিন্তু পোহাতে হচ্ছে। তো আমি উপরে চলে আসলাম, এই আলু নিচে নিয়ে গেছিলাম, সেখান থেকে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আমি। তারপর আমি কিন্তু ওপরে নিয়ে আসলাম, এখানটাতেই আমি ছড়িয়ে দিচ্ছি। আর দেরি না করে কাজে কিন্তু আমিও লেগে পড়েছি। আর তিথি আমাকে বলেছে যে আটকে দিতে, ওই যে মাঝখানে যে গ্রিলটা, যেহেতু মিস্ত্রি কাজ করছে, ওর কথা মতন কিন্তু আমি একদম তাই করেছি। তো ভাবলাম যে ওপরটা আমি কাজ একটুখানি করে নিয়ে আবার যাব, মানে মাঝে মাঝে আমি যাব। আর এক ফাঁকে গিয়ে কিন্তু আমি চা বিস্কিট দিয়েও এসেছি। আর অনেক দিন ধরে যদি থাকে বিছানার চাদর সাদা রঙের বিছানার মধ্যে, তাহলে কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আর দেরি করবো না, তুলেই দিই এবার। মেয়ে চলে গেছে, ওর বাবাও চলে গেছে। তো মন তো ভীষণ খারাপ, তোমরা সবাই জানো। আর তোমরা সবাই আমাকে এত সুন্দর, এত ভালোভাবে যে আমার সাথ দাও না বন্ধুরা, এটা তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর খুব কাছের মনে হয় তোমাদের প্রত্যেকে তোমরা আমাকে খুব ভালোভাবে ফিল করো। এটা নিয়ে না আমি আমার মেয়ের সাথে বলছিলাম যে বাবান দেখ, আন্টিরা এত ভালো, ভাই দিদিভাইরা এত ভালো, দেখ সবাই আমাকে এত সুন্দর করে, ওরা কিন্তু আমার কষ্টটাকে বুঝছে, আমার সাথ দিচ্ছে। যে এই জন্য আমি কিন্তু মন থেকে অনেকটা সাহস শক্তি পাই। আমার মেয়ে তখন বলে, মাম্মাম সত্যি তোমার যে এত সাবস্ক্রাইবার কম, তার মধ্যে এত ভালো তোমার সাথে একটা বন্ডিং হয়েছে। আর এটা বলেছে যে সত্যি আন্টিরা দিদিভাইরা তোমাকে এত ভালোবাসে যে লেখাগুলো পড়লেই বোঝা যায়। আর এত সুন্দরভাবে তোমাকে বোঝে যে এত সুন্দর কথা আমিও মাম্মাম তোমাকে বলতে পারি না, পাপা তো বলতে পারেই না, যে এত ভালো ভালো কথা লেখে। আর মন থেকে বলছি বন্ধুরা, এটা কিন্তু ভীষণ বড়, মানে আমার ভালোবাসা বড় জায়গা হচ্ছে তোমরা। তোমরা যখন পজিটিভ বলো, আমি কিন্তু সত্যি মন থেকে শক্তি, সাহস আর ভিডিও বানানোর যে আগ্রহ, এটা কিন্তু তোমাদের থেকেই পাই। যেরকম আমাকে চৈতালি বলেছিল 2 দিন রেস্ট নাও, মনটা তো খারাপ। ও একদম ঠিকই বলছিল আমাকে রেস্ট নেওয়ার জন্য। কিন্তু আমি দেখলাম যে রেস্ট নিতে গিয়ে না আমি যেন এরকম একটা মনে যেন আরও একা একা লাগছিল। তখন ভাবলাম যে না, ভিডিওটা করি, অন্তত একটু ভুলে থাকতে পারবো। আর মাকে বলেছে আসার কথা, কিন্তু একটু তো সময় লাগবে, মা মাত্রই আমার কাছ থেকে গেছে। তো বলছে যে আমি যাব, মানে আসবো বললেই তো আসা হয় না, এই আর কি একটা সমস্যা। তো যাই হোক, যদি আসে তো মা ভালোই হবে। আর আমি দেখো তারপরের কাজে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু চটপট তোমাদেরকে অনেক কাজ দেখাবো, কারণ তোমরা অনেক কাজ দেখতে আমার কিন্তু ভীষণই ভালোবাসো। আর আমার এই সোয়েটারটার পেছনে কী একটা লেগে
আছে আমি কিন্তু তখন খেয়ালই করিনি। এডিট করতে এসে কিন্তু আমি দেখছি আমার পিছনে কালো একটা কি দেখা যাচ্ছে, খুবই বাজে লাগছে দেখতে। আর এই সোয়েটারটা না অনেক মোটা, এটা পরলে কিন্তু ঠান্ডা সত্যিই কম লাগে। মেয়ের ওখানে প্রচণ্ড শীত, ওখানে মাইনাসে কিন্তু আসে, তো সে কারণে ওখানে বরফও পড়ে। আর এখনও বরফ পড়ছে না, শুনেছি ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু ওখানে বরফ পড়ে। আর বন্ধুরা আমার হাজব্যান্ডও চলে গেছে, ও যেখানে থাকে সেখানেও শীত আছে, তবে আমাদের এখানকার মতন কিন্তু অতটা শীত নয়। আর আমার হাজব্যান্ডের যে হাতে ব্যথা, তোমাদেরকে বলেছি নখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, মানে কোনো সিমেন্ট বালি ঢুকে গেছিলো নখে, তো সেই থেকে আঙুলটা তো ফুলে আছে আর ব্যথাও আছে। নাড়াতে অসুবিধা হচ্ছে না, কিন্তু ব্যথা পাচ্ছে ওখানটাতে। ডক্টর বলেছিলেন যে ওনার আগেই আসা উচিত ছিল, তবে নিজের জন্য তো ভীষণ অবহেলা যাবে না কিছুতেই। আর আমি হলাম একটা উল্টো মানুষ, জানো তো, আমার যদি অল্পতেই কিছু হয় না, আমি চাই যে সাথে সাথে ডক্টরটা দেখিয়ে সেটাকে কমিয়ে নিই। আমি কিন্তু বাড়াতে একদমই পছন্দ করি না। অনেক সময় এটা মানে বলে বা অনেকেই ভাবে যে পয়সা নষ্ট করা, পয়সা নষ্ট করা নয়, অল্পের উপর দিয়ে চলে যায় বন্ধুরা। না হলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় না, তখন অনেক অনেক টাকার ওষুধ লাগে, কষ্ট হয়, যেটা আমার হাজব্যান্ডের হয়েছে। প্রচুর দামি ওষুধ কিন্তু আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায়। মানে বুঝতে পেরেছো তো জায়গাটাতে কী হয়ে যেতে পারে, তো সেই কারণে কিন্তু দামি দামি মেডিসিন দিয়েছে। আর দেখো ওষুধ খাচ্ছে, বলছে না হাতের ওখানটা কেমন ব্যথা ব্যথা টনটন করেই যাচ্ছে, তবে ওষুধটা খেতে হবে। 10 দিনের ওষুধ তো দিয়েছে, পুরো 10 দিন যদি খেতে পারে তারপরে যদি আর একবার ডক্টরকে দেখাতে পারতো, তবে এখানে তো নেই, এখানে ডক্টর দেখাতে পারবে না, তো বললো ডিফেন্সের কোনো ডক্টরকে দেখিয়ে নিতে। তো সেই জন্য কিন্তু মানে হাতে ব্যথাটা বেশি পাচ্ছে ও। আর আমি খুব বকছিও যে অল্প তো দেখাবে না, সব সময় ভাববে ও কিছু হবে না, একটু কমে যাবে। আর আমার কিছু হলে আমি ডক্টর দেখালে জানো তো আমাকে এরকম বলে, ও হো শরীরে একদম মোমের শরীর, অল্পতেই ডাক্তার দেখাবে। আমি বললাম হ্যাঁ অল্পতেই ডাক্তার, তোমার মতন এত ধৈর্য ক্ষমতা আমার নেই যে ব্যথা সহ্য করে বসে থাকবো, তারপরে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। কেমন আমরা দেখো দুজনে কিন্তু আমরা উল্টো মেরুর দুটো মানুষ। আর আমার বর ওরকম, মেয়েও কিন্তু কিছুটা বরের মতো হয়েছে। বলবে দেখাও ডক্টর, কিন্তু যদি না দেখাও 2 দিন দেরি করি তো ও কিন্তু সহ্য করে নেবে, জানো তো। আর আমি কিন্তু সহ্য করব না, আমি বলবো না আগে দেখাও, কারণ আগে ওটা আমার সারবে, তারপরে আমি অন্য কাজ করতে বা আমার ভালো লাগবে না। ওই শরীরে ব্যথাটা নিয়ে থাকতে কি ভালো লাগে? আমার কিন্তু একদম ভালো লাগে না ওই রকম থাকতে। বন্ধুরা তোমরা কারা কারা সহ্য করে থাকতে পারো ওরকম ব্যথা, যে পরে দেখাবো পরে দেখাবো করে পরে কিন্তু বেড়েই যায়, আরও সমস্যা হয়। আর কত দিন পর বন্ধুরা এই বিছানাটাকে দেখো এইরকম গুছিয়ে ফাঁকা একদম, মানে নিট অ্যান্ড ক্লিন করে আবার নিচে চলে আসলাম। মিস্ত্রিরা কী করছে আবার সেটা কিন্তু দেখার জন্য, মানে একবার উপরে দৌড়চ্ছি একবার নিচে দৌড়চ্ছি, এই কিন্তু আমি করছি। আর এই যে জানলাগুলো কি হয়েছে বলো তো বন্ধুরা, রং কিন্তু হয়ে গেছিলো, ফিনিশিং দেয়নি ভালো করে, মানে মিস্ত্রিদের কাজ তো বুঝতেই পারছো। আমি ওনাকে ডেকে বললাম দাদা দেখুন তো এগুলো কি ঠিক করে করেছে কি না, আপনিই বলুন, যদি বলে ঠিক তাহলে ঠিক, আর যদি ভুল বলে আপনার চোখে কি পড়ছে কি না। উনি তখন দেখে বলছে যে আচ্ছা ঠিক আছে আমিই করে দেবো ওটা, যেখানে যেখানে আছে আমাকে বলেন, যে আমি সেগুলো ঠিক করে দিচ্ছি আমার নিজের হাতে। আর এরা কাজই করতে চায় না, মালিক নিজেই বলছে। আবার দেখো আমি উপরে চলে আসলাম, এই বেসিনটার কি অবস্থা, নোংরা হয়ে আছে, তোমাদেরকে মানে সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও দেখলেই বুঝতে পারবে। যে সবাই তো আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছি, করে এখানে হাত ধুয়েছি, কি অবস্থা হয়ে আছে আমার বিচ্ছিরি, মানে একদম তোমাদের বলছি ঘেন্না লেগে গেছে এটা খোলার পর দেখে। দেখো ছি, কোনোদিন এত নোংরা কিন্তু আমার এখানটাতে হয়ই না। তো আমি একদমই সময় দিতে পারিনি। আর তার থেকেও বড় কথা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার জন্য কিন্তু একটুও কাজ করতে পারছি না। আর বন্ধুরা তোমাদের কি খবর, তোমরাও তো খুব কষ্ট পাচ্ছ। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্টস করছো না, কেন করছো না বন্ধুরা, তোমরা আমার ভিডিও কিন্তু একদম দেখছো না। তোমরা দেখো আমার ভিডিওর কি অবস্থা হয়ে আছে, মানে ভিউজের, আর তার সাথে সাথে লাইকের অবস্থা তো খুবই খারাপ। আর আমার লাইক তো ভীষণই খারাপ, আমি যতই বলি না কারণ আমার বন্ধুরা, আমি জানি কয়েকজন আমাকে দাও, তার বাইরে কিন্তু আমাকে দাও না। তো আমার ভীষণ কষ্ট লাগে ওই জায়গাটাতে, যে আমি ফুল ফ্যামিলির সঙ্গে থেকেও কিন্তু চেষ্টা করেছি বন্ধুরা আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার, আর সবটা শেয়ার করতে গেলে না খুব কষ্ট হয়ে যায়। আমি কিন্তু অনেক কষ্ট করে, তাও ভিডিও মাত্র মনে হয় 2 দিন দিয়ে মানে একদম দিতে পারিনি, তাছাড়া কিন্তু বাদবাকি আমি তোমাদের দিয়েছি। কতটা কষ্ট করে বলো। আর দেখলে কেমন পরিষ্কার হয়ে গেছে জায়গাটা।
আর এই যে গোল চাকাটা দেখছো, এটা না ওপরে দেখো কালো কালো হয়ে গেছে। এটা কি বলো তো, বেশি মাজলে ঘষলে না ওপর দিয়ে সাদা রঙটা কীরকম উঠে যাচ্ছে, মনে হচ্ছে রঙ করা কিনা ওটা একটা প্লাস্টিকের ওপরে, বুঝতে পারছি না। আর বেসিনটা একদম ঘেন্না লেগে গেছিলো, মন থেকে বলছি। আমি পরিষ্কার করতে গিয়ে কিন্তু নিজেই ঘেন্না পাচ্ছিলাম একদম। তাহলে তোমরা হয়তো ক্যামেরাতে দেখে আরও বেশি ঘেন্না পাচ্ছিলে। ওই কি ভাত মাত মতো লেগেছিলো না, সত্যি সত্যি এরকম তো কখনো আমার হয় না। যাই হোক, আর হবে না বন্ধুরা, আবার কিন্তু সম্পূর্ণ কাজে আমি লেগে পড়লাম একদম উঠে পড়ে। এবার মানে কয়েকদিন হয়তো নিচের কাজ একটু কম থাকবে, বাদ বাকি থেকে কিন্তু শুরু হয়ে গেলো আবার মোছা ঝাড়া নিচের। তোমরা যারা যারা আমার কাজ পছন্দ করো সেই কাজ নিয়ে কিন্তু আমি আবার এসে যাব। আর গরম পড়লে তো অনেক আগে আগে উঠে পড়বো না, ভেবেছি একটু যদি ঠান্ডাটা কমে না, প্রচুর কাজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ জলের কাজটা আমি করতে পারি না, যেহেতু ঠান্ডার আমার সমস্যা আছে না, সেই জন্য। করুণা আমাকে বলেছে, দিদিভাই মনে হয় তোমার ঠান্ডা লেগেছে। দেখো, ঠান্ডা আমার লেগেছে না, ঠান্ডা আমার লেগেই থাকে, আমি তো ঠান্ডার রুগী। যেরকম ভাগ্যশ্রী বলেছে ও ঠান্ডার রুগী, তো আরও কয়েকজনা কিন্তু আমার মতন তোমরা আছো ঠান্ডার রুগী। তো এদের কিছু করতে হয় না, জলের কাজ কোনো কাজ, অকারণেই না ঠান্ডাটা লেগে থাকে, মানে নাকে নাকে একটা কথা হয়ে মানে হতে থাকে, যেটা তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে লক্ষ্য করলে, যে আমি এই যে ভয়েস দিচ্ছি, এই ভয়েসেও কিন্তু আমার একটা নাকে নাকে কথা আছেই। তো এটা নিয়েই আমাকে চলতে হবে যতদিন বাঁচবো আর কি। তবে ঠান্ডার মেডিসিন আমি কন্টিনিউ খাই না, মাঝে মাঝেই, মানে সপ্তাহে আমাকে হয়তো 1 থেকে 2 দিন খেতেই হয়। আর এইভাবেই আমাকে চলতে হবে। ঠান্ডার আমার কীরকম সমস্যা হয় বলো তো, জল আর হচ্ছে ধুলো, এই দুটো থেকে হচ্ছে মানে আমার ডাস্ট অ্যালার্জিও আছে। তবে ডাস্ট অ্যালার্জি কীরকম আজব একটা বিচিত্র টাইপের আমার, দেখো কি হবে, ডাস্ট নাকে গেলেই তো হয়, তবে গরমকালে ডাস্ট যদি যায় তাহলে কিন্তু আমার সমস্যা হচ্ছে না। এই শীতকালে যদি নাকে ডাস্ট নাও যায়, তারপরও মানে ঘরে বসে শুধু খাটে বসে থাকবো, তারপরেও ঠান্ডা লেগে যাবে। মানে এটাই হচ্ছে আমার সমস্যা। তো আমার সমস্যার সাথে সাথে কিন্তু এরকম অনেকেরই সমস্যা আছে। তো যাদের যাদের এই সমস্যা আছে তারা কিন্তু সাবধান থেকো একটু, কারণ সাবধান থাকলেও এটা লেগে যাবে, আমার যেটা হয় আর কি। দেখেছো কত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি, হাজব্যান্ড বলে গেছে একদম স্ট্রিক্টলি একটাও হাতে কাচবে না, উঠে যাক জামা কাপড়ের রং খারাপ হয়ে যাক, তারপরেও কিন্তু ওয়াশিং মেশিনেই দেবে। কারণ যদি আরও বেশি ঠান্ডা লাগে, কেউ নেই, একা থাকতে হবে, তাই আমি কিন্তু আবার দিলাম। আর এই যে ওয়াশিং মেশিনে আমি দেই না, তোমরা দেখতে পাও, এটা কিন্তু আমার হাজব্যান্ড কখনো বলে না। আমি যদি সারাদিনও ওয়াশিং মেশিন চালাই সে কিন্তু কিচ্ছু বলবে না। আমি আমার নিজের বুঝেই কিন্তু চালাই না, মানে জামা কাপড়ের রং খারাপ হয়ে যায় তো, সেই জন্যই। দেখবে বড় বড় দোকান থেকে যখন কিনবে না ভালো বিছানার চাদর বা কিছু ভালো জিনিস সুতির, তখন কিন্তু দোকানদার বলেই দেয় ওয়াশিং মেশিনে কাচবেন না কিন্তু তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা খারাপ হয়ে যাবে। যাই হোক, শীতকালে আমার কিছু করার নেই, আর এই শীতের জন্যই কিন্তু আমি ওয়াশিং মেশিন নিয়েছিলাম। তো 1 বছর অ্যানিভার্সারিতে বলা হয়েছিল ওয়াশিং মেশিন নেবে, আর নাকি চিমনি নেবে, প্রথম যখন আমি নিচতলায় চিমনি লাগাবো বন্ধুরা। তো তখন আমি বললাম যে ওয়াশিং মেশিনের দরকার নেই, তখন এতটা ঠান্ডা ধার ছিল না জানো তো, যে চিমনি নিয়ে নাও ঘরে থাকবে। তখন জানো তো আমার হাজব্যান্ড কিন্তু খুব বলছিল যে ওয়াশিং মেশিনটা নিয়ে নিলে খুব ভালো হয়। আর দেখো রোদ এসছে জানলা দিয়ে, একটু উল্টে পাল্টে দিচ্ছি, শুকিয়ে যাবে, কিন্তু এখানটাতেই শুকিয়ে যাবে। আবার নিচে আসলাম, দেখো বাবা ছেলে কি করছে দেখার জন্য, কারণ এ ঘর ও ঘর, আর দেখতে পাচ্ছ না যে বেডরুমটা নিচের খোলা, এই ঘরেও কিন্তু একটু কাজ হয়েছে, তো সেই কারণে ওই ঘরটা খোলা আছে। এই যে বাবা হচ্ছে ভালোভাবে কিন্তু দরজায় রং করে দিচ্ছে, উনি তো হেডমিস্ত্রি, ওনার হাতের কাজ ভালো, তবে বয়স হয়ে গেছে ওনার। তো উনি বলছিলেন যে আমার মায়ের থেকে নাকি ছোট, কিন্তু দেখলে মনে হয় না আমার মায়ের থেকে বড়, তোমরা বলো তো কমেন্টসে। আর এই যে ছেলে করছে রং, কী হয়েছে বলো তো, এখানটা তো রং করবো না কোনো কিছুই, জাস্ট কী বলে এই হোয়াইট কালারটা করে ছেড়ে দেবো এখানে। আর মিস্ত্রি কাজ করেছে আগের দিন, মানে এদেরই তো আন্ডারের মিস্ত্রি কাজ করে, তারা এত বাজে করেছে। তো আমি দেখিয়েছি যে দাদা দেখুন আবার এখানটাতে যে এই রঙটা কি হয়েছে ভালো করে, না আর এক কোট দিতে হবে। উনি না তখন দেখে উনি যেই বুঝতে পারে, তো বলছে যে ঠিক আছে আর একবার দিয়ে দিচ্ছি, তো আমার ছেলে দিয়ে দেবে। উনি তো হচ্ছে বয়স্ক মানুষ, উনি আর জল কাদায় নামলো না, তো ছেলেই করলো। আর দেখো ছেলের কাজ কিন্তু ভালো, এই যে কী বলে ডেটো করা আছে না, সেই ডেটোর মধ্যে লেগে গেছে রঙ, কী সুন্দর দেখো চোবা দিয়ে জল দিয়ে ঘষে ঘষে কিন্তু তুলে দিচ্ছে। আগের দিন এত বিচ্ছিরিভাবে করে গেছিলো, ওই ডেটোর মধ্যে কিন্তু সমস্ত রঙ লেগেছিলো।
আমি যখন বললাম ডেটোগুলো এত বিচ্ছিরি লাগে, ডেটোর মধ্যেও সাদা রং করে দেন, বলছে না এরপরে যখন রং করবেন তাহলে কিন্তু রং ধরবে না সাদা রং করে দিলে। তো আমি ঘষে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করছি, ছেলেটা ভালো আছে, ও করলো। দিয়ে মিস্ত্রি চলেও গেছে বন্ধুরা। তারপরে দেখো শাকটা আমি আগে তো ভিজিয়ে কেটে রেখেছিলাম, সেই জন্য আমাকে রান্না করতেই হলো। আর এই ভাতও আমি গরম করেছিলাম, সে ঠান্ডা হয়ে গেছে আবার। মানে সমস্ত দিক ব্যালেন্স করতে গিয়ে কিন্তু নিজের খাওয়াটা আর আজকে দেখো জুত করে হলো না। তো কী দিয়ে খাচ্ছি, ডিমের অমলেট। আর শাকটা কেন রান্না করেছে, যেহেতু মানে কাটা ছিল, ধোয়া ছিল, সেই জন্য, নাহলে করতাম না। দেখেছো বিকেল কটা বাজে, দায়িত্ব যখন কাঁধে এসে পড়লো, মানে আমার ঘাড়ে যখন দায়িত্বটা দিয়ে দিল হাজবেন্ড, তো দেখো আমার খাওয়া দাওয়া সমস্ত চাল বলন কিন্তু পাল্টে গেল আজকের দিনের মতো। তো বিকেল 4:30টায় খাচ্ছি দুপুরের খাবার। তো বন্ধুরা আমি কিন্তু হাঁপিয়ে গেছি, তাই আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।